হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার কমন উপযোগী বাংলা সাহিত্য পর্বের আজকে আমাদের পর্ব হচ্ছে 3। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কবর কবিতাটি 1925 সালে প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? কবর কবিতাটি 1925 সালে প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1925 সালে। কবর কবিতাটি 1925 সালে প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। আখতারুজ্জামান ইলিয়াসের রচিত চিলেকোঠা সেপাই উপন্যাসের প্রধান চরিত্র কী? আখতারুজ্জামান ইলিয়াস রচিত চিলেকোঠা সেপাই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে ওসমান, আনোয়ার, আলাউদ্দিন, আলতাফ, হাড্ডি খিজির, রানু প্রমুখ। আচ্ছা, চিলেকোঠা সিপাই এর এই উপন্যাসটা কার রচিত? এটি হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের রচিত। এবং এই আখতারুজ্জামান ইলিয়াসের রচিত চিলেকোঠা সিপাই উপন্যাসের প্রধান কিছু চরিত্র হচ্ছে ওসমান, আনোয়ার, আলাউদ্দিন, আলতাফ, হাড্ডি খিজির, রানু প্রমুখ। নেক্সট হচ্ছে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এটা কোন কবিতার অন্তর্ভুক্ত লাইন? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এটি মানুষ কবিতার লাইন। এই মানুষ কবিতাটি লিখেছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটির লাইন হচ্ছে এটি, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উল্লেখযোগ্য নাটক ও উপন্যাস কী? সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উল্লেখযোগ্য নাটক ও উপন্যাস হচ্ছে প্রথম নাটক সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে বহিপীর, সুরঙ্গ, তরঙ্গ ভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি। বহিপীর, সুরঙ্গ, তরঙ্গ ভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি। আর উপন্যাস হচ্ছে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, দি আগলি এশিয়ান ইত্যাদি। লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, দি আগলি এশিয়ান, এগুলো হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস। আর সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নাটকগুলো হচ্ছে বহিপীর, সুরঙ্গ, তরঙ্গ ভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি। আচ্ছা, নেক্সট হচ্ছে অমিয় ধারা কাব্যগ্রন্থের রচয়িতা কে? অমিয় ধারা কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদ। অমিয় ধারা কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদ। অমিয় ধারা কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদ। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে? 1872 সালে প্রথম প্রকাশিত হয়। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1872 সালে। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম 1872 সালে প্রকাশিত হয় এবং এটি প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাধবীয় সুরেন্দ্রনাথ কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র? মাধবীয় সুরেন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বড় দিদি এর চরিত্র। আচ্ছা, এখানে আপনাদের আসতে পারে বড় দিদি উপন্যাসের দুটি চরিত্রের নাম বলো। সেটি হচ্ছে মাধবী ও সুরেন্দ্রনাথ। এই দুটি হচ্ছে কেন্দ্রীয় চরিত্র বড় দিদি উপন্যাসের। 1907 সালে ভারতী পত্রিকায় এই বড় দিদি উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। 1907 সালে ভারতী পত্রিকায় বড় দিদি এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। ডাক হরকরা গল্পটির রচয়িতা কে? ডাক হরকরা গল্পটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ডাক হরকরা গল্পটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা একটি গল্প হচ্ছে ডাক হরকরা। পদ্মরাগ উপন্যাস কে রচনা করেছেন?
পদ্মরাগ উপন্যাস রচনা করেছেন বেগম রোকেয়া। বেগম রোকেয়া রচনা করেছেন পদ্মরাগ উপন্যাস। আরেক ফাল্গুন উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র কি কি? আরেক ফাল্গুন যে উপন্যাসটা, জহির রায়হানের রচনা করা এই উপন্যাসটা, এটির উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মুনিম, আসাদ, রসুল, সালমা ইত্যাদি। আরেক ফাল্গুন উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মুনিম, আসাদ, রসুল, সালমা ইত্যাদি। মুনিম, আসাদ, রসুল, সালমা এগুলো হচ্ছে আরেক ফাল্গুন উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র। বাংলা গদ্য ও প্রবন্ধ রচনায় প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান কে? বাংলা গদ্য ও প্রবন্ধ রচনায় প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান প্রমথ চৌধুরী। বাংলা গদ্য ও প্রবন্ধ রচনায় প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান প্রমথ চৌধুরী। মীর মশাররফ হোসেন কবে কোথায় জন্মগ্রহণ করেন? মীর মশাররফ হোসেন কুষ্টিয়া জেলায় লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। 1847 সালের 13ই নভেম্বর উনি কুষ্টিয়ার জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। মীর মশাররফ হোসেন কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। মীর মশাররফ হোসেন 1847 সালের 13ই নভেম্বর জন্মগ্রহণ করেন কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায়। নেক্সট হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? সংস্কৃতির ভাঙা সেতু। প্রশ্ন আসতে পারে সংস্কৃতির ভাঙা সেতু এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? সংস্কৃতির ভাঙা সেতু এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির ভাঙা সেতু এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক রচনা কি কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক রচনা হচ্ছে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্ম রক্ষিণী সভা ইত্যাদি। যশোরের হিন্দু ধর্ম রক্ষিণী সভা ইত্যাদি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত রচনা। কি কি? সেটি হচ্ছে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্ম রক্ষিণী সভা ইত্যাদি। দীনবন্ধু মিত্র রচিত প্রহসন কি কি? দীনবন্ধু মিত্র রচিত প্রহসন হচ্ছে সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো ও জামাই বাড়িক ইত্যাদি। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা যায় যে সদ্যভার একাদশী এই প্রহসনটির রচয়িতাকে। আবার আসে যে বিয়ে পাগলা বুড়ো এই প্রহসনটির রচয়িতাকে, জামাই বাড়িক এই প্রহসনটির রচয়িতাকে। তো এগুলো হচ্ছে দীনবন্ধু মিত্র রচিত প্রহসন, সদবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো ও জামাই বাড়িক ইত্যাদি। সকলেই কবি নন, কেউ কেউ কবি উক্তিটি জীবনানন্দ দাশের কোন প্রবন্ধের? সকলেই কবি নন, কেউ কেউ কবি এটি জীবনানন্দ দাশের কবিতার কথা প্রবন্ধের লাইন। কবিতার কথা এটি একটি প্রবন্ধ। এটি রচয়িতা হচ্ছেন জীবনানন্দ দাশ। এটি জীবনানন্দ দাশের একমাত্র প্রবন্ধ। জীবনানন্দ দাশের একমাত্র প্রবন্ধ কোনটি? সেটি হচ্ছে কবিতার কথা প্রবন্ধ। এই প্রবন্ধের একটি লাইন হচ্ছে সকলেই কবি নন, কেউ কেউ কবি। নেক্সট হচ্ছে সিরাজাম মুনিরা ফরুক আহমেদ রচিত কোন ধরনের রচনা? সিরাজাম মুনিরা ফরুক আহমেদ রচিত একটি কাব্যগ্রন্থ। সিরাজাম মুনিরা ফরুক আহমেদ রচিত একটি কাব্যগ্রন্থ। সিরাজাম মুনিরা ফরুক আহমেদ রচিত একটি কাব্যগ্রন্থ। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সমুদ্রের স্বাদ কোন ধরনের রচনা? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সমুদ্রের স্বাদ এটি এক ধরনের ছোট গল্প। আপনাদের বিভিন্ন গল্প বা প্রবন্ধের নাম লিখে বলতে পারে যে এটির মধ্যে কোনটি ছোট গল্প। সেটি হচ্ছে সমুদ্রের স্বাদ। সমুদ্রের স্বাদ এটি এক ধরনের ছোট গল্প, যার রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত
সাদ এক ধরনের উপন্যাস। তো নেক্সট হচ্ছে সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থ কোনটি? এটি হচ্ছে পরাণের গহীন ভিতর। সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থ হচ্ছে পরাণের গহীন ভিতর। ও আচ্ছা, আমি একটু ভুল পড়েছি, আমরা আবার একটু ব্যাকে যাচ্ছি। সেটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত স্বাধীনতার স্বাদ এক ধরনের উপন্যাস। আমরা যে আগেরটা যে পড়েছি যে সমুদ্রের স্বাদ এক ধরনের ছোট গল্প, তো আপনাদের যদি আবার এইভাবে আসে যে স্বাধীনতার স্বাদ, এটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়েরই লেখা এক ধরনের উপন্যাস। সমুদ্রের স্বাদ এক ধরনের ছোট গল্প এবং স্বাধীনতার স্বাদ এক ধরনের উপন্যাস। সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থ কোনটি? সেটি হচ্ছে পরাণের গহীন ভিতর। সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থটি হচ্ছে পরাণের গহীন ভিতর। মুনীর চৌধুরীর কবর নাটকটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? মুনীর চৌধুরীর কবর নাটকটি 1966 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। মুনীর চৌধুরীর কবর নাটকটি 1966 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো কী কী? হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলোর মধ্যে রয়েছে জ্যোৎস্না ও জননীর গল্প, শ্যামল ছায়া, 1971, অনিল বাগচির একদিন, সৌরভ, আগুনের পরশমণি। বিভিন্ন ধরনের পরীক্ষাতে অনিল বাগচির একদিন ও আগুনের পরশমণি এবং জ্যোৎস্না ও জননীর গল্প এগুলো খুব বেশি আসতে দেখা যায়। এরপর রয়েছে শ্যামল ছায়া এবং 1971। ওনার হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসগুলোর মধ্যে এই সবচাইতে বেশি আসতে দেখা যায় হচ্ছে জ্যোৎস্না জননীর গল্প, অনিল বাগচির একদিন, আগুনের পরশমণি এগুলো, এবং শ্যামল ছায়া 1971 ও সৌরভ নামে ওনার কিছু উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রয়েছে। হুমায়ুন আহমেদের লেখা প্রথম উপন্যাস নন্দিত নরকে, এটি প্রকাশিত হয় কত সালে? এটি 1972 সালে প্রকাশিত হয়। তো আমরা পেলাম যে হুমায়ুন আহমেদের লেখা প্রথম উপন্যাস কোনটি? সেটি হচ্ছে নন্দিত নরকে। এটি প্রকাশিত হয় কত সালে? 1972 সালে। হুমায়ুন আহমেদের লেখা দ্বিতীয় উপন্যাস কোনটি? হুমায়ুন আহমেদের লেখা দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার। শঙ্খনীল কারাগার প্রকাশিত হয় কত সালে? 1973 সালে। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন কে? অমিয় চক্রবর্তী, উনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একজন ব্যক্তিগত সচিব। এরপর হচ্ছে হুমায়ুন আজাদের রচিত প্রথম কাব্যগ্রন্থ অলৌকিক স্টিমার কত সালে প্রকাশিত হয়? হুমায়ুন আজাদ রচিত প্রথম কাব্যগ্রন্থ অলৌকিক স্টিমার, এটি 1973 সালে প্রকাশিত হয়। 1973 সালে অলৌকিক স্টিমার এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়, যার লেখক হুমায়ুন আজাদ। জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এটি হচ্ছে ঝরা পালক। ঝরা পালক জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ। জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। নিরালোকে দিব্যরথ কাব্যগ্রন্থটি রচয়িতা কে? নিরালোকে দিব্যরথ কাব্যগ্রন্থটি রচয়িতা শামসুর রহমান। নিরালোকে দিব্যরথ কাব্যগ্রন্থটি রচয়িতা শামসুর রহমান। তো আজকে ছিল এইটুকুই। আজকে পর্ব নাম্বার হচ্ছে 3 বাংলা সাহিত্যের উপর। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনার উপকৃত হচ্ছেন বলে মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।